দেখাবেন না? হ্যালো, হ্যাঁ, এখন শুরু করতে পারেন। আপনাদের আর কোনো কোশ্চেন আছে কি? না, সেরকম কোনো কোশ্চেন নাই। জি ভাই, বলেন। ডিডোসের ব্যাপারে কি জন্য বলতে চাচ্ছেন? আচ্ছা, ডিডস ডিডস অ্যাটাকের ক্ষেত্রে অরিজিনালি যেটা হয় যে আপনার ইয়ে হ্যাকাররা যেটা করে যে তারা একটা ম্যালওয়্যার বা ভাইরাস প্রোগ্রাম তৈরি করে। তো তাদের কাজ হয় যে জাস্ট ওইটাকে কোনোভাবে ছড়াই দেয়া মানুষের মধ্যে। এখন মনে করেন যে অনেকজন মানুষ যদি ওই সেম সফটওয়্যার বা সেম ভাইরাসটা ইউজ করে, তাহলে কি হবে যে আপনি যে কোনো সময়, আপনি যদি হ্যাকার হন তাহলে যে কোনো সময় ওই সফটওয়্যার গুলোকে ট্রিগার করতে পারবেন যে এই একটা নির্দিষ্ট সময়ে একটা ওয়েবসাইটে সবাই মিলে রিকোয়েস্ট পাঠাবে। তো তখন ওই নির্দিষ্ট সময় যে ওই ওয়েবসাইট এ যে অনেকগুলো রিকোয়েস্ট চলে যাবে অনেকগুলো ডিভাইস থেকে। ওইটা হয়ে যাবে আপনার ডিডস অ্যাটাকের মতো একটা, মানে বলতে পারেন ওইটা ডিডস অ্যাটাকই। এবং ওইখানে যখন ওইটাতে সুবিধা কোথায় হবে যে ওইখানে আপনি মানে অনেকগুলা ডিভাইস দিয়ে একটা নির্দিষ্ট ওয়েবসাইটকে অ্যাটাক করছেন, এতে ওয়েবসাইটটা টিকার সম্ভাবনা খুব কম। ওটা তো অনেকটা ভার্চুয়ালি হয়ে গেল, প্যারালালি। মানে আপনি ফিজিক্যালি কোনো কিছু চাচ্ছেন কি? ফিজিক্যালি আমি ধরেন করলাম, ডিভাইস দিয়ে করলাম, আলাদা আলাদা করলাম, টিম ভাবে করলাম। আচ্ছা, এইটা আসলে মেনলি দেখেন কোনোভাবে আপনার সিস্টেমকে ওভারলোড করতে হবে। এখন আপনি সিস্টেমকে ওভারলোড করতে পারলেই হলো, এটা আপনি যেভাবেই হ্যাঁ, করেন না কেন, বাস জিনিসটা হলেই হলো, সিস্টেম ওভারলোড হতে হবে। হুম, এটাই। আচ্ছা, তাহলে এখন ধরেন আমরা ফিজিক্যালি করবো, ধরেন 2 3 জন 4 5 জন মিলেই করলাম, তো আমাদের ক্ষেত্রে ভালো হবে, বেস্ট অপশন কি যে হবে? আপনার কথা বোঝা যাচ্ছে না। হ্যালো, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ ফিরোজ ভাইয়া, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে? হ্যালো। জি বলেন। হ্যাঁ, বলতেছি যে ধরেন আমরা ফিজিক্যালি যে অ্যাটাক, ডিডোস অ্যাটাক করবো বা করতে যাচ্ছি একটা নর্মাল একটা ওয়েবসাইটের উপরই, তো ধরেন হ্যাঁ, এটা আমাদের ক্ষেত্রে কিভাবে কি করে করলে, মানে আপনার সাজেশনটা কেমন হতে পারে, এটাই নেই, বুঝতে পারলাম জানতে না আপনার চাচ্ছিলাম লাস্ট আপনার কথাটা কাছে। কি বললেন। মানে এটা আপনার ক্ষেত্রে আমাদের জন্য সাজেশনটা কি হতে পারে আপনার কাছে, এটাই জানতে চাচ্ছিলাম ফার্স্ট। আপনারা যেহেতু অনেকগুলো ডিভাইস মিলে করতে চাচ্ছেন, মানে এই যে আপনাদের নিজেরা 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 মিলেই, সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যে ফিজিক্যালি ধরেন। একসাথে সবাই মিলে একটা সময় বের করে সবাই মিলে একটা নির্দিষ্ট ওয়েবসাইট টার্গেট বানালেন, বানায় আপনার অ্যাটাক দিলেন। সেম টাইমটা, খালি টাইমটা মেনটেন করে আর প্রসেসটা এভাবে সেম, যেভাবে ওই জি, প্রসেসটা এক টাইমে সবাই অ্যাটাক চালাবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এখন যে ব্যাপারটা, আমি তো এর আগে ওই যে স্ক্রিন শেয়ারে দেখলাম 10টা রিকোয়েস্ট দিলাম, নিল 1000ও নিল না, 10,000ও নিল না, আর বেশি মাত্র প্রশ্ন হতো। এখন 10টার ক্ষেত্রে নিচ্ছে, কিন্তু 1000 ক্ষেত্রে, কিন্তু 100টার ক্ষেত্রে নিচ্ছে, 1000-এর ক্ষেত্রে নিল না। তাহলে এখন আমার এই কনফিডেন্স লেভেলটা বাড়ানোর ক্ষেত্রে কি কি দরকার, মানে কি করতে হতে পারে? আচ্ছা, কারণ এটা টুকটাক যেহেতু আপনি তেমন ওইভাবে বাড়াতে ভালোবেসে পারছেন ভালো না, একটা প্রেশার দিতে হবে। এটা মেবি নেটওয়ার্কের সমস্যা হতে আমি পারে দেখুন অথবা ফোন দিয়ে নেট স্পিড বাড়াই নেই, আমি 20 MBps করে নিই বা 12 MBps করে নিই, তাহলে কি একটা হওয়ার সম্ভাবনা আছে? এইটা মেনলি আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে দেখা গেল যেগুলোতে সমস্যা হচ্ছে না, মনে করেন যে 500টা রিকোয়েস্ট দেওয়াতে সমস্যা হচ্ছে না, আপনি এমন ভাবে প্রোগ্রামটা লিখলেন আচ্ছা। যে সে 500টা রিকোয়েস্ট শেষ হওয়ার পরে দেন আবার 500টা দিবে, মানে এইভাবে। হ্যাঁ, এটা এবার জেন জেনারেটর একটু। আচ্ছা, তাহলে হচ্ছে এমন করতে পারি যে হচ্ছে 500টা লুপের ভেতরে আবার 500টা রিকোয়েস্ট দিব। সেক্ষেত্রে কিন্তু বারবার জিনিসটা হয়ে যাবে আপনার, যেহেতু এটা অ্যাসিনক্রনাস প্রোগ্রাম,
আপনার যেটা করতে হবে যে ওই ফাংশনের মধ্যে একটা ভ্যারিয়েবল রাখতে হবে। ভ্যারিয়েবলটা যেন ওই প্রতি দেখা যাচ্ছে যে 500টা হয়ে গেলে সে অটোমেটিক ট্রু বা ফলস হয়ে যাবে। আপনি ওটা বাইরে কোথাও একটা লুপে চেক করছেন যে ওটা ট্রু হয়েছে কিনা বা ফলস হয়েছে কিনা, যখনই হবে তখন আপনি দেখা যাচ্ছে আবার 500টা লুপ ঘোরালেন এবং 500 বার ওই ফাংশনটা কল করলেন। জি। এটা আপনারা নিজের একটু ট্রাই করেন, যদি না হয় তাহলে নেক্সট দিন আমি দেখা দিবনি আচ্ছা প্রবলেম ঠিক আছে সলভিং ভাই। ক্লাসে যেটা আছে। ফাংশনটা তাহলে আমরাই করার ট্রাই করব, তাই তো, মানে কোডটা। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। মানে আমার 100 পর্যন্ত না, 1000 পর্যন্ত গেছে, তারপর থেকে আর টাইম আউট এরকম। কি বোঝা যাচ্ছে না আপনার কথা, আস্তে আস্তে সাউন্ড কমে গেল। বলতেছি যে আমার ওই 100 না 1000, এটাই নিছে, 1000 নিছে। তো তারপরে যখন 10,000 দিছি, মানে আর একটা শূন্য বাড়ায় দিছি, তখন ওই টাইম আউট, ইরোর টাইম আউট। আচ্ছা, এই ক্ষেত্রে তো আমি যদি নেট স্পিডটা আমার বাড়াই নি, তাও তো কাজে দিচ্ছে আমার, তাই না? আহ, তাহলে হচ্ছে কিনা এটা আপনি একটু ট্রাই করে দেখেন, যদি না হয় তাহলে ফাংশনের সিস্টেম করে দেখেন, কারণ এটা সিস্টেমেরও সমস্যা হতে পারে। জি দেখা জি, যাচ্ছে মানে যে আপনার যে অপারেটিং সিস্টেম ইউজ করছেন হ্যাঁ সেটা লিমিটেশন ওইটা, তখন সেক্ষেত্রে তো আপনি আর নেট স্পিড হ্যাঁ, বাড়ায় লাভ তাহলে হবে না। হ্যাঁ, কারণ দেখ, আমরা ধরেন 1000 বা 100 কল একসাথে রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা ধরেন আমাদের লিমিটেশনের মধ্যে। তার মানে এমন ভাবে প্রোগ্রাম করবো আমাদের লিমিটেশনের মধ্যেই বারবার হবে, বিষয়টা এরকম। যেটা বললাম যে ফাংশন সিস্টেমে আপনারা ট্রাই করে দেখেন, ওই দেখা যাচ্ছে ফাংশন বারবার একই জিনিস করবে, যে ওর যখনই 500টা রিকোয়েস্ট শেষ হলো ওই পুনরায় আবার নতুন ভাবে পাঠাবে, বা আপনার যেটা লিমিটেশন সেই পর্যন্ত আপনি রাখলেন, হ্যাঁ, যে ওই কয়েকটা রিকোয়েস্ট শেষ হলো তারপরে নতুন আবার রিকোয়েস্ট পাঠাবে। হ্যাঁ, জি বুঝতে পারছি। আর কোনো কোশ্চেন আছে আপনাদের? আসলে আজকেই দেখাই দেওয়া যেত, কিন্তু আমি চাচ্ছি আপনারা ওটা একটু চেষ্টা করেন ওই জিনিসটা, না, যেহেতু জি আপনার ভাই, ওই তাহলে আমরা আমরা চেষ্টা সবকিছুই বুঝবো করি। যে কোনটা কি দরকার। ওইটার জন্য যত যা দরকার মানে জানার দরকার ছিল সবকিছু আপনারা জানেন। হ্যাঁ, সবকিছু শেখানো শেষ ওইটা। সো এখন আপনারা নিজেরা চেষ্টা করলে পারবেন। আচ্ছা, আপনাদের কোশ্চেন আছে কি আর? না ভাইয়া। আর কারো কোনো কোশ্চেন? অন্য কারো? আমার ফিরোজ ভাই, জি বলেন। আচ্ছা আমি তো মাঝখানে এক সপ্তাহ ছিলাম না, আমি একটু হসপিটালে ছিলাম যার জন্য। আচ্ছা সরি, এখন ক্লাস আমাদের কয়টা আছে আর? আহ, আমরা মেবি আরো 1 মাস আছে ক্লাস, 1 মাস কি 1.5 মাসের মতো। আচ্ছা আচ্ছা। হুম, না আমি একটু 1 উইক একটু হসপিটালে থাকাতে একটু গ্যাপ হয়ে গেছে। আচ্ছা, যাও অসুবিধা নেই, আপনি কি অসুস্থ নেক্সট ছিলেন? ক্লাস থেকে কন্টিনিউ করবো। না আমার মা এটাকে একটু হসপিটালে ভর্তি করছিলাম। ও, তো আচ্ছা। ওখানে আহ, ওই ওই হসপিটাল উনি বৃদ্ধ মানুষ তো, ওখানে তো উনার জন্য আর কি আমি ক্লাস রাত্রে ফিরতে পারিনি আর কি। ওইভাবে ক্লাস টাইমে অনেক রাত্রে 2টা 3টায় ফিরছি, আর ক্লাস করা সম্ভব হয় ঠিক আছে, সমস্যা নেই। আপনি জাস্ট ওই ক্লাসগুলো একটু মানে ভিডিওগুলো দেখে নিন, ওগুলো সবই দেয়া আছে। না। ঠিক আছে, আমি এটা দেখে নিতেছি আর কি, সমস্যা হলে তো জানাবো। হ্যাঁ হ্যাঁ আরো 1 মাস আছে আর কি নাকি? হ্যাঁ। থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা ভাই, আমরা যদি একটা কাজ করি, ধরেন গুগল ডর করে বা হ্যাকার ওয়ান থেকে হচ্ছে আপনার ডিডোস বা ডস ডিডোস বা ডোস অ্যাটাকের
ইনস্কোপের যেগুলা ওয়েবসাইট গুলা বা ভালনারেবিলিটি ডিসক্লোজার প্রোগ্রাম আছে সেগুলাতে আমাদের প্র্যাকটিক্যালি টেস্টিং ওগুলা চালালাম, ট্রাই দেখা করতে যাচ্ছে পারেন। ভালনারেবল হয়ে গেল, রিপোর্ট করে দিলাম। হ্যাঁ, আর ওইগুলাতে ধরেন চান্স এজন্যই বললাম যে ওইগুলোতে ধরেন স্কোপে দেওয়া আছে, তার মানে কি ওইগুলোতে ওটা চান্স থাকতে পারে। এটা তো ধরেন আমাদের তবে কনফিডেন্স একটা লেভেলটাও বিষয় কি বাড়বে, যে এই জন্য বলছি। নর্মালি আপনি যদি এখন ট্রাই করতে যান তাহলে দেখা যাবে যে অনেক ওয়েবসাইটই পাচ্ছেন না। আর যখন পাবেন না তখন মানে অনেকেরই যেটা হয় যে পাচ্ছে না, তখন একসময় দেখা যায় যে অবসেসড মানে ইয়ে হয়ে যায় জিনিসটার উপরে, ফলে ওই জিনিসটা থেকে বের হয়ে চলে আসে। সো একবারে ডিসপারেট ফুল হয়ে যায়। অভিজ্ঞতা নিয়ে যখন আপনি ওটাতে ঢুকবেন এবং পারবেন, তখন আপনার আগ্রহটা আরো বেশি বাড়বে। হ্যাঁ, সেটাও একটা কনসেপ্ট, ঠিকই বলছেন। ডস ডিডসের এমনি জন্য ওটা আমরা প্র্যাকটিস করি। এইটার এক্সক্লুডেড আরো কি কি জানলে আমাদের বেটার হবে? ডস ডিডস এর জন্য আপনি নর্মালি আরেকটা কাজ করতে পারেন, সেটা দেখেন আপনার হচ্ছে মেইনলি টার্গেটটা কি, সার্ভারের উপরে লোড প্রেসার তৈরি করা, তাই না? তো অনেক হ্যাঁ, সময় সার্ভার দেখবেন, অ্যাভেলেবিলিটি নষ্ট হ্যাঁ করা। অনেক সময় দেখবেন যে সার্চ করার সময় সার্ভারে কিন্তু লোড ক্রিয়েট হয়। মানে আপনি একটা জিনিস সার্চ করছেন, তখন সার্ভার সেটার জন্য একটু লোড বা একটু ইয়া করে, সার্চিং করে, প্রেশার এটাতে প্রেসার ক্রিয়েট হয় একটা সার্ভারের উপরে। তো ওই ধরনের সার্চিং আপনি যদি বারবার করতে থাকেন এবং অনেক ফাস্ট অনেকগুলো একসাথে করার চেষ্টা করেন, তাহলে সেক্ষেত্রে যেটা নর্মালি ডিডোস এ কাজ হচ্ছিল না, সেটা হয়তো বা ডিডোস এ কাজ হয়ে যেতে পারে। মানে আপনাদের তো জাস্ট ওয়েবসাইট, ডিফারেন্ট ডিফারেন্ট হবে, তার মধ্যে হচ্ছে হ্যাঁ আপনাদের তো জাস্ট আমি ওয়েবসাইটের লিংক কিভাবে ওই একটা বারবার লোড নেওয়া যায় সেটাই দেখাইছি, কিন্তু এছাড়া আপনারা চাইলে ওই যে পোস্ট জি। রিকোয়েস্টের মাধ্যমে বিভিন্ন ধরনের সার্চ বা বিভিন্ন কিছু করে, যেটাতে দেখছেন যে সার্ভার একটু বেশি সময় নিচ্ছে। যেমন একটা ওয়েবসাইট আছে যেটা কি করে, যে ডিকম্পাইল করে দেয় অ্যান্ড্রয়েড অ্যাপ, জাভা কোডে কনভার্ট করে দেয়। সো ওই কিন্তু ওইটা করতে অনেক বেশি প্রসেস ইউজ করে। সো ওকে যদি আপনি বারবার বিভিন্ন অ্যাপ দিয়ে বলেন যে এটা ডিকম্পাইল করে দিতে, ওই কিন্তু ওটা লোড নিতে পারবেন না একসময়। একসময় দেখবেন যে ওর মানে সার্ভিস অ্যাভেলেবল আর থাকবে না, কিছুক্ষণ পরে দেখাবেন যে ওটা অ্যাটাক সাকসেসফুল হয়েছে, এরকম টাইপের কিছু একটা হবে। সো এই ধরনের আপনার জিনিসগুলো মানে লক্ষ্য করতে হবে যে ওদের আসলে মা- মেনলি কোনটা বেশি সময় নিচ্ছে বা প্রসেস করছে, ওই জিনিসগুলো অ্যাটাক করার চেষ্টা বেশি করতে হবে। মেনলি আর এর ওয়েবসাইটের জন্য মধ্যে কি কি কাজ হচ্ছে সেইগুলো অ্যানালাইজ করে ডিফারেন্ট ডিফারেন্ট রিকোয়েস্টে কি রকম কি টাইম নিচ্ছে সেটা অ্যানালাইজ করে সেই রিকোয়েস্টটা বারবার পাঠাতে হবে। আর এর জন্য সবচেয়ে বেটার হয় যে আপনি যদি মানে ইয়ে করেন, ওই ফেস নিয়ে আরেকটু জানেন, যেমন ফেসের পোস্ট রিকোয়েস্ট আছে, ফেসের অনেক ধরনের ইয়ে আছে, পোস্ট রিকোয়েস্ট করে বিভিন্ন ধরনের হেডার বা কুকিজ বিভিন্ন কিছু করা যায়। ওই জিনিসটা ফেস রিকোয়েস্ট দিয়ে যত বেশি জানবেন তত বেশি হেল্প করবে আপনাদের। জি, বুঝতে পারছি। তাহলে এটাই হলো বিষয়। জি, আচ্ছা, আমাদের সামনের এক্সামটা কি এরকম কোনো টার্গেট স্কোপ দেওয়া থাকবে নাকি, মানে টাস্ক সলভ করতে হবে এরকম? হ্যাঁ টাস্ক সলভ করতে হবে, এই ধরনেরই থাকবে। তবে আমি তো এখনো কোশ্চিন রেডি করিনি, যার কারণে এখন বলতে পারছি না কেমন ধরনের এক্স্যাক্টলি হবে। আর পরীক্ষা আসলে আপনারা, তখন আচ্ছা, আমি দরকার হলে আপনাদেরকে একটু বলে দিবনি কেমন কি মানে কোশ্চিন কিভাবে কি হবে বা কেমন ধরনের আপনার অ্যান্সার করতে হবে। কোশ্চিন বলা যাবে না, এছাড়া আমি এমনিতেই আপনাদেরকে বিষয়গুলো বলে দিবনি যে কিভাবে কি জিনিসগুলো। না কোর্সিং বললে লাগবে না, আমি কিছু কনসেপ্ট দিলাম বা স্টাডি করলাম এরকম আর কি। জি, আশা করছি যা করানো হচ্ছে আপনাদের তার মধ্যেই থাকবে সবকিছু। হ্যাঁ, তার মধ্যে তো থাকার। আচ্ছা, জি বলেন।
এখন তো ধরেন আমাদের পিসি জেনারেশন, মানে এখন আমাদের সিপিইউ কনফিগারেশন গুলো জেনারেশন চলে, কোরাই 3 কোরাই 5 জেনারেশন, তাই না? হ্যাঁ। আগে তো জেনারেশন ছিল না, আগে তো হচ্ছে উইন্ডোজ এক্সপি, তাই না? এটা তো কোনো জেনারেশন নাই। আচ্ছা, জি বলেন। আর তখন কি তখন কোর সিস্টেমটা কেমন ছিল, মানে তখন কনফিগারেশন সিস্টেমটা কেমন ছিল? উইন্ডোজ সিস্টেম ছিল এক্সপি, তখন তো উইন্ডোজ 7 8 10 11 আসে না। তো সেই ক্ষেত্রে ধরেন মানে বলতে গেলে ধরেন কনফিগারেশনের দিক দিয়ে এখন এখন মানে বলতে গেলে এখন ব্যাপারটা কিরকম দাঁড়ায় হচ্ছে, এখন সেই সময় থেকে তো এখন তো সব আপডেট হয়েছে, হ্যাঁ। তাই না? তো সেই ক্ষেত্রে ধরেন জিনিসটা অনেকটা হাস্যকর হলেও, কারণ সেই ক্ষেত্রে জিনিসগুলো এখন আপডেট হয়ে গেছে। এখন সেই জেনারেশনে কিছু পাওয়া যেত তাহলে সেটা ইজিলি ধরেন ভালনারেবল হয়ে যেত। হ্যাঁ, আগে কিন্তু অনেক কিছু ভালনারেবল ছিল, যেমন আপনার ফেসবুক ইভেন ফ্রন্ট এন্ড থেকে হ্যাক করা যেত, এরকম শুনছি এক সময়। সো জিনিসগুলো আস্তে আস্তে আপডেট হচ্ছে, আস্তে আস্তে ফ্রন্ট এন্ড সিকিউরিটি থেকে মানে ফিচার। ক্লায়েন্ট সাইড থেকে। হ্যাঁ। হ্যাঁ, তো তো এখন আস্তে আমরা আস্তে আমি যেটা মানে এটা হ্যাঁ, এটা যে মরাল অফ দ্য স্টোরি, এটা হচ্ছে আস্তে আস্তে তো সবকিছুর কম্পিটিশন লেভেলটা বাড়তেছে। তো ধরেন একটা বিষয়ের মার্কেট প্লেস বা ধরেন প্ল্যাটফর্ম, সেখানে ট্রাফিক বাড়তেছে। তো সেই ক্ষেত্রে ধরেন জাভা স্ক্রিপ্ট থেকে এই ডস অ্যাটাক, ডিডোস অ্যাটাক, এটা তো ধরেন এই ডস অ্যাটাকের যে টার্মস এন্ড কন্ডিশনটা একটা ওয়েবসাইটকে অ্যাভেবিলিটিকে নষ্ট করা। একটা ওয়েবসাইট ধরেন যেগুলো একটু ইউজেবল ওয়েবসাইট, সেগুলা বিশেষ করে বাংলাদেশের কথা বাদ, আমরা বাংলাদেশে থাকি, বাংলাদেশের ওয়েবসাইট ম্যাক্সিমাম মানুষ ইউজ করি না। কোনটা ইউজ করি? কোনো কিছু ইউজ করি না বাংলাদেশের ওয়েবসাইট, সব বাইরের ওয়েবসাইট, বাইরের জিনিস। ধরেন সেই ক্ষেত্রে তো ওরাও এরকম জেনারেশন থেকে অনেক সব ক্ষেত্রে হাই কনফিগারেশন। তো এটাই আমি বলতে চাচ্ছি যে এখন আমরা যদি এখান থেকে বসে চিন্তা করি যে হচ্ছে একটা ইউরোপিয়ান বা বাইরের দেশের ওয়েবসাইটকে এরকম ডোজ এটাকে ভালনারেবল করবো, জিনিসটা আমাদের ক্ষেত্রে অনেক টাফ হয়ে যাবে, তাই না? কি কারণ হ্যাঁ, ওরা অনেকটা লোড লেয়ার অ্যাভেবিলিটি নিয়েই রেডি হয়ে আছে, তাই না? আমাদের এইরকম বাংলাদেশের মতো একটা পজিশন থেকে বা আমাদের এরকম কনফিগারেশন থেকে ওদেরকে এভাবে এই ওয়েটা আমাদের জন্য অনেক টাফ। কিন্তু এই ওয়েতেই কোনো আপনার অ্যাডভান্স লেভেলের কিছু আছে বা ধরেন মানে ইউনিক কিছু আছে, সামথিং লাইক দ্যাট। ধরেন আমি জাভা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের উপর রান করে ডোজ ডিডোস অ্যাটাকের ক্ষেত্রে মানে বলতে চাচ্ছি কি, আমি ধরেন এই রিকোয়েস্ট, আমি একটা সার্ভারের অ্যাবিলিটিকে নষ্ট করবো, ঠিক আছে, কিন্তু এই আপনার রিকোয়েস্ট করা মানে জাভা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের উপর যে রিকোয়েস্ট করা একটা ফাংশন তৈরি করে, এইটা বাদে আর কি কোনো ওয়ে কিছু আছে? আচ্ছা, আপনার লাস্ট কথাটা আমি বুঝতে পারলাম না, এটা বাদে কি বললেন? মানে যে আমরা এখন যে প্রসেসটা ইউজ করতেছি যে একসাথে ধরেন 10,000 1 লাখ রিকোয়েস্ট দেওয়া, হুম। তাই না? এটাও তো একটা ওয়ে, মানে এটাই লিগ্যাল, মানে জেনুইন ওয়ে যে আমরা একটা সার্ভারের অ্যাবিলিটিকে নষ্ট করবো। তো এটাও বাদে কি আর কোনো ওয়ে আছে যে আমি একটা সার্ভারের অ্যাবিলিটিকে নষ্ট করবো? হ্যাঁ, আরো অনেক ওয়ে আছে। এখন তার মধ্যে ওই যে একটা বললাম যে আপনি যদি আহ এরকম করতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয় কি যে দেখেন, আমাদের কিন্তু নর্মালি আমরা ইয়েটা করছি, অর্থাৎ ওয়েবসাইটটিকে বাহির থেকে জিনিসটা লোড প্রেসার দেওয়ার চেষ্টা করছি, কিন্তু অনেক সময় কি হয় যে সার্ভারেই আমরা দেখা যায় যে সার্ভারে একটা সফটওয়্যার দিয়ে রাখছে, এন্ড মানে সার্ভারে একটা ভাইরাস ম্যালওয়্যার টাইপের কিছু একটা দিয়ে রাখছে, যেটা অনেক বেশি প্রেসার ক্রিয়েট করছে সার্ভারের উপরে। ইভেন আমাদের ফোন বা কম্পিউটারে অনেক সময় দেখি যে স্লো হয়ে যায় অনেক। ওই জিনিসগুলো হ্যাং কিন্তু এই হয়ে যায়, ধরনের স্লো হয়ে যায়, অটো সিস্টেমের কারণে বাফারিং হয়তো করে। বা হতে পারে। সো ওই জিনিসগুলোর কারণে তখন দেখা এক্ষেত্রে যাচ্ছে যে ধরেন আপনার আমি অন্যান্য সার্ভিস দিতে একটা পারছেন না। মেলওয়্যার রান করাতে পারলে সেক্ষেত্রে আমি ট্রিগার, হ্যাঁ ট্রিগার ইউজ করতে পারবো যদি আমার ওই ফাংশনটা আমার ওই সার্ভারে ওখানে রান হয়। এটা ধরেন মেলওয়্যার সিস্টেম একটা যেটা বলতে, হ্যাঁ। আমি কোড টোড রিলেটেড কোড করে বা
অন্য ক্ষেত্রে এই ক্ষেত্রে বলছিলাম। কি বুঝতে পারলাম না। কোড মানে রিলেটেড? মেলোয়ার সিস্টেম এটা বাদে বলছিলাম আর কি। আচ্ছা, হ্যাঁ, ম্যালওয়্যার কোড সিস্টেম রিলেটেড। বাদে হয়তোবা সিস্টেম আছে যেটা আমার হয়তোবা জানা নেই। আমি এর বাইরে তেমন একটা সিস্টেম জানি না এখন পর্যন্ত, হয়তোবা থাকতেই পারে। কারণ আমি এটা বললাম কি জন্যে, কারণ হ্যাঁ, অনেক বড় হ্যাকারদের ক্ষেত্রেও মানে মিডিয়াম কোয়ালিটির থেকে একটু অনেক ভালো, কারণ ডিসক্লোজার প্রোগ্রাম দেয় কারা, একটু ভালো কোয়ালিটির একটি প্ল্যাটফর্মই তো ডিসক্লোজার প্রোগ্রাম দেয়, হুম, মানে এই জিনিসটা হ্যাক করার প্রোগ্রাম দেয়। তারা ওরকম একটা অ্যাবিলিটি আছে, বা আগের নর্মাল একটা অ্যাবিলিটি সিট থাকলেও সেটা ধরেন রিপোর্টের ক্ষেত্রে ওটা এখন আপডেট হয়ে গেছে। তো এটা না অনেকটা রকম পেশার ব্যাপার হয়ে যায়, মানে একা নিজের ক্ষেত্রে। হ্যাঁ, আর জেনুইনলি ডিডোস এর কথা বললেন, ওটা তো আরেকটু মানে এর মধ্যে আরেক ধরনের আরেক স্টেপ টাপ। তো এই ডিডোস এর ক্ষেত্রে ধরেন এত রিকোয়েস্ট পাঠাচ্ছি তাও যদি কাজ না হয়, আরো পাঠালাম আমার পিসির প্রেশার, তারপরেও তো ধরেন একটা লিমিটেশন যে আমার রিকোয়েস্টই নিবেন না। তার মানে কি এখানে ধরেন অনেকটা, এখানে ধরেন 80% বা 70% ফেইলারের দিক থাকে, এই প্রসেসটাই আর কি বলতেছি আর কি। এই জন্যই রিকোয়েস্ট রিলেটেড এরকম তবে হ্যাঁ, এই আপনাদের বাদে এই যে এই প্রসেসটা যেটা আছে না, এটা কিন্তু আরেকটা কাজ করতে পারেন আপনারা, সেটা হচ্ছে প্রক্সির মাধ্যমে এক ডিভাইস থেকে মাল্টিপল ডিভাইসের একটা ইয়ে দিতে পারবেন সার্ভারকে, যে আমি অনেকগুলো ডিভাইস থেকে রিকোয়েস্ট পাঠাচ্ছি, প্রক্সির মাধ্যমে এটা করতে পারবেন। এতে কিন্তু আর ট্র্যাক এখন তো করাটা সেটা আরো খুব ব্যাপারটা সহজ। কিভাবে? একটা প্রক্সি সিস্টেম মানে সেটার জন্য সম্পর্কে আর কি জানতে হবে? প্রক্সি এটা জানার জন্য আপনাদের প্রক্সি সম্পর্কে আগে জানতে হবে। প্রক্সি যেটা করে এটা কিন্তু প্রক্সি ভিপিএন সম্পর্কে থেকে তো আলাদা। জানি। এটা কিন্তু ভিপিএন প্রক্সি থেকে আপনার আলাদা। এটিএনটি ওটা হ্যাঁ, মেবি ভিপিএন, আর প্রক্সি তো আলাদা। প্রক্সিও একটা নেটওয়ার্ক, এটিএনটি যেরকম একটা আচ্ছা, নেটওয়ার্ক, প্রক্সির তাই সিস্টেমটা না? কি দেখেন, আপনারা যে একটা ওয়েবসাইটে গেট রিকোয়েস্ট করলেন না, আপনারা বললেন যে এই ওয়েবসাইটটা লোড করে নিয়ে এসে দিতে। এখন এটা আপনি আপনার কম্পিউটারকে বললেন। ভিপিএন কি করে, যে আপনার কম্পিউটারকে যেটা বললেন সেই জিনিসটা ওরা জাস্ট ওদের সার্ভারের মাধ্যমে পাঠায়, কিন্তু অরিজিনালি আপনার কম্পিউটারের মাধ্যমেই রিকোয়েস্টটা হয়। আর প্রক্সি সিস্টেমে যেটা হয় যে আপনি অন্য একটা কম্পিউটারকে, বাইরের একটা কম্পিউটারকে বলছেন যে এই জিনিসটা করে নিয়ে এসে দিতে, বাইরের কম্পিউটার ওটা করে নিয়ে এসে আপনাকে দিচ্ছে। এটাই হচ্ছে প্রক্সি সিস্টেম। আর এটাতে ট্র্যাকিং করাও যেরকম মুশকিল, ঠিক তেমন ভাবে আপনি এটা দিয়ে ডিডোস এটাকেও করতে পারবেন যদি অনেকগুলো প্রক্সি আপনার কাছে থাকে। বুঝতে পারছি। একটা ডিভাইসে অনেকগুলো প্রক্সি কিভাবে ইউজ করবো লগ ইন করার মাধ্যমে? এটা দেখেন, আপনি যদি অন্য অন্য কারো সফটওয়্যার ইউজ করেন তাহলে কিন্তু অনেকগুলো প্রক্সি ইউজ করতে পারবেন না, কারণ ওরা দেখা যাচ্ছে যে এট এ টাইম একটা প্রক্সি ইউজ করতে দেয়। কিন্তু আপনি যদি নিজের প্রোগ্রামে ওটা ইমপ্লিমেন্ট করেন তাহলে আপনার প্রত্যেকটা মানে রিকোয়েস্টের জন্য প্রক্সি আপনি আলাদা আলাদা প্রক্সি ইউজ করতে পারবেন। মনে করেন যে একটা প্রক্সি লিস্ট আপনি একটা ফাইলে নিয়ে নিলেন, দেন ওই ফাইলটা আপনি প্রোগ্রাম দ্বারা রিড করবেন, করে পুরোটা প্রোগ্রামে নিয়ে নিলেন, বা এই টাইপের প্রোগ্রামে কোনোভাবে নিতে হবে এক প্রকার। আপনি সরাসরি হ্যাঁ, ভ্যারিয়েবলে ওটা হ্যাঁ, অ্যাসাইন হ্যাঁ। করে দিতে পারেন। নেওয়ার পরে তারপরে কিন্তু আপনি প্রত্যেকটা ফাংশন, যতবার ফাংশন কল হবে প্রত্যেকবার আপনি আলাদা আলাদা রকম প্রক্সির ভ্যালু দিচ্ছেন, প্রত্যেকবার তখন আলাদা আলাদা প্রক্সির ইয়ে থেকে তাহলে তো ওই আমার রিকোয়েস্ট এই যাবে। প্রক্সি গুলার মানে যে ডিফারেন্ট প্রক্সি গুলা দেবো ওটার উপর তো আমার নিজস্ব অ্যাক্সেস থাকতে হবে, মানে নিজের প্রক্সি হতে হবে, তাই না? এখন ওটা আপনি পাবলিক ফ্রি প্রক্সি গুলো ইউজ করতে পারেন, অথবা দেখা যাচ্ছে প্রাইভেট কোনো প্রক্সি কিনে নিলেন, এই টাইপের আপনার ওটা প্রক্সি ম্যানেজ করতে হবে। আর প্রক্সি মানে প্রোগ্রাম প্রক্সি করাটাও আপনার হলেই জানতে হবে, প্রক্সির যে প্রোগ্রাম গুলা, মানে প্রক্সিতে কিভাবে আপনি রিকোয়েস্টটা পাঠাবেন, দেন সেটা থেকে কিভাবে যাবে, রান এই করাবো জিনিসগুলো প্রক্সি জানতে গুলা, হবে। রিড করাবো প্রোগ্রাম দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, এগুলো দেখাবেন না আপনি একটু? এগুলো তো কোর্সের মধ্যে নাই। তা বুঝতে পারছি, হয়তো বা কাজের মধ্যে দিতে হবে। হ্যাঁ, আপনাদের কোর্সের মধ্যে যেহেতু নাই সেহেতু হয়তোবা দেখাতে পারবো না, কারণ অনেক কিছুই আছে যেগুলো কোর্সের মধ্যে নাই। এখন এত কিছু দেখাতে গেলে কোর্সটা হয়ে যাবে 1 বছরের, এখন 1 বছর তো এই কোর্স হ্যাঁ, কন্টিনিউ এটা করাও সম্ভব গ্রাজুয়েট না। ব্যবস্থা করা হয়ে যাবে, হ্যাঁ, গ্রাজুয়েট লেকচারার হয়ে যাবে। তো সমস্যা নেই, তবে আপনি এটা বললেন, এটা আমরা রিসার্চ করা অ্যানালাইজ করা ট্রাই করবো। আচ্ছা।
তার মানে পরিশেষ ওটাই ফার্স্ট অফ অল আমাদের কাজ একটা এভাবে প্রোগ্রাম বানানো, যেটা বললেন যে কারণ আমার যেটা আগে ফার্স্ট অফ অল আমি চেক করে নিব যে আমার কততে রান করতেছে, 50টা 100টা 5টা 10টা নাকি 1000, যেটাতে হ্যাঁ রান করতেছে তো ওটার উপর আমি বেসিস করে লিমিটেশন অনুযায়ী ধরেন আহ, যদি 1000 হয় আমি 10টা প্রোগ্রাম একসাথে রান করব, 10টা প্রোগ্রাম এইভাবে। তাহলে তাহলে আমার লাস্ট ওইভাবে রেজাল্ট যাবে যে 1000টা বিষয়টা এরকম। আপনারা চেষ্টা করতে থাকেন, যদি না হয় নেক্সট দিন প্রবলেম সলভিং এর দিন আমি ওটা দেখাই দিবনি। আর বলে তো ভালোই হলো, হ্যাঁ। হুম, আপনারা নিজেরাই পেরে গেলেন তখন। হুম। ঠিক আছে, আপনাদের আর কোনো কোশ্চেন আছে কি? হ্যালো, হ্যাঁ হ্যালো। জি বলেন। আমার একটা কোশ্চেন আছে, জি বলেন। সেটা হচ্ছে লো অরবিট আর হাই অরবিট এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? মানে আপনি কি সফটওয়্যারের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই টুলস এর কথা বলছিলাম। আচ্ছা, এইটা আসলে আমি ওইভাবে বলতে পারবো না, কারণ আমি বিশেষ করে টুলস ওইভাবে ইউজ করি না। নর্মালি এই ধরনের দেখা যায় যে আপনাদের যে ডস অ্যাটাক, এটা আমি জাভা প্রোগ্রাম আলাদাভাবে করে রাখছি, ওইটা দিয়েই রান করি। বা আমার যে কোনো কিছু প্রয়োজন পড়লে প্রোগ্রাম তো ইজি একেবারে। মনে করেন আপনি যদি ব্রুট ফোর্সও করতে চান কোনো ওয়েবসাইটে বা ডিকশনারি অ্যাটাকও করতে চান, ওইটা আপনি একটা টুলস দিয়ে করার থেকে প্রোগ্রাম দিয়ে করা আপনার কাছে ইজি হবে যখন আপনি প্রোগ্রামটা শিখে যাবেন। পাইথন দিয়ে বা জাভা দিয়ে খুবই ইজি হয় জিনিসগুলা। 2-3 লাইন লিখলে পুরো একটা ডস অ্যাটাক বা দেখা যাচ্ছে যে ব্রুট ফোর্স বা সেক্ষেত্রে ডিকশনারি জাভা অ্যাটাক চেয়ে করা যাচ্ছে। পাইথনটা প্রিফারেবল না ভাইয়া? হ্যাঁ, পাইথনটা বেশি প্রেফারেবল, কারণ ওটা 2-3 লাইন কোড লিখতে হয়, আর জাভাতে একটু বেশি লিখতে হয়। জি জি, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। আপনাদের আর কোনো কোশ্চেন আছে? ইভেন আপনারা এই যে টুলসে অনেক কিছু কাস্টমাইজ করতে পারছেন না, হয়তোবা আপনাকে বলছে যে র্যান্ডম ইউজার এজেন্ট ইউজ করবে, কিন্তু তারপর আপনারা এই যে প্রক্সি যে সিস্টেমটা, এটা কিন্তু কাস্টমাইজ করতে পারবেন না ওখানে। তারপরে ওইখানে প্রক্সি দিতে পারবেন, কিন্তু এইভাবে ইউজ করা হয়তোবা যাবে না। আবার দেখা যাচ্ছে যে ইউজার এজেন্ট আপনি চাচ্ছেন যে অনেকগুলা ইউজ হবে, আপনি অনেকগুলা ডাটা, একটা বিশাল বড় ডাটাবেস দিয়ে দিলেন ইউজার এজেন্টের, এরকম কিছু, বা ভুলভাল ইউজার এজেন্ট দিবে, এই টাইপের কিছু চাচ্ছেন। এসব সব প্রোগ্রামে কাস্টমাইজ করতে পারবেন, যা আপনি হয়তো ওই টুলসে করতে পারবেন না। এই জন্য প্রোগ্রাম জিনিসটাই মানে একটু আলাদা, আপনাকে অন্য লেভেলের পাওয়ার দিয়ে দিবে। আপনাদের আর কোনো কোশ্চেন আছে? না। আচ্ছা ভাই, আপনি কি হচ্ছে জানেন জাভা স্ক্রিপ্টের অ্যালার্ট ফ্রম, মানে যাই স্যানিটাইজ করে আপনি এক্সএসএস নিয়ে কিছু দেখাবেন? বুঝতে পারলাম না, জাভাস্ক্রিপ্ট কি? মানে অ্যাক্সেসের এক্সএসএস বিষয়গুলো, হ্যাঁ। ক্রস সাইড মানে আসলে স্ক্রিপ্টিং নিয়ে আমারও কিছু এটা দেখাবেন? কোশ্চেন করবো ভাবছিলাম, কিন্তু সাহস আচ্ছা, ক্রস সাইট স্ক্রিপ্টিংটা আসলে অন্য কিছু না, এটা আপনার ওই জাভাস্ক্রিপ্টটাই অন্য কারো পিসিতে রান হ্যাঁ, করাচ্ছেন। বা বুঝতে পারছি মনে করেন আমি হ্যাঁ, রান করছে এটা বা আমি এটা রিফ্লেক্টেড হলে আমি না, সেটা অ্যালার্ট পপ আপ শো করবে অ্যালার্ট পপআপটা এটা তো যদি আপনাদের স্যানিটাইজ শেখানোর না উদ্দেশ্যে করে। দেখানো হয়। অরিজিনালি অ্যালার্ট পপআপ কিন্তু কখনোই করবে না, ওটা জাস্ট একটা আপনাদেরকে শেখানো হচ্ছে এই। অরিজিনালি কি হয় জানেন, যে আপনি মনে করেন যে একটা লিংকের সাথে বা সামহাউ কোনো বাটন বা কোনো কিছুতে আপনি জাভাস্ক্রিপ্ট কোডটা দিয়ে দিলেন, এবং জাভাস্ক্রিপ্ট কোডটা যদি এক্সিকিউট হয়, আপনার যে কোডটা পরবর্তীতে দিচ্ছেন ওই কোডটা যদি কোনোভাবে এক্সিকিউট হয়ে যায়, বা এইচটিএমএল ট্যাগ দিয়ে করা হয়, মানে এইচটিএমএল ট্যাগের একটা জিনিস আপনাদেরকে দেখাই। হ্যাঁ, যেমন বাংলাদেশে বিভিন্ন সাইট আছে স্টোর অ্যাক্সেস থাকে, যার কারণে ওইটা দিয়ে অনেকে হ্যাক করে ফেলা। ঠিক আছে, আচ্ছা, স্টোর আর রিফ্লেক্টেড অ্যাক্সেস। দেখেন এখানে google.com এ যদি ভিজিট করি, তাহলে দেখেন এখানে অনেকগুলো ট্যাগ দেওয়া আছে। আপনি সাপোজ মনে করেন যে এই ট্যাগটা সামহাও এখানে কিছু একটা শো করবে এই ট্যাগের মাঝখানে। আচ্ছা, আমি একটু ভেতরে ঢুকে দেখাই,
যত ভিতরে ঢুকছে আরো ভিতরে যাচ্ছে। মনে করেন যে এখানে কিছু একটা লেখা আছে এবং এই মেসেজটা আপনার নিজস্ব মেসেজ এখানে শো হচ্ছে। আপনি এখন এখানে কি করলেন যে এই ট্যাগটা এখানে শেষ হয়েছে না, এই যে লেস দেন স্ল্যাশ চিহ্ন দিয়ে আইফ্রেম দেওয়া আছে, আপনি এখানে না শেষ করে আপনি এই মানে আপনার লেখার মধ্যে ওই ট্যাগটা দিয়ে দিলেন যে এন্ডিং হয়ে গেছে, এন্ড তারপরে আপনি আবার নতুন একটা ট্যাগ বা নতুন কোনো একটা স্ক্রিপ্ট ওইখানে ঢুকাই দিলেন। এতে কি হবে যে এই লেখাটা এখানে শো না করে তখন দেখা যাচ্ছে যে ওইটা রান হয়ে যাবে, এক্সিকিউট হয়ে যাবে, যেটা আপনার টার্গেট যে ইয়েটা, মনে করেন যে এটা ডাটাবেস সেভ হয়ে আছে বা সামহাও ওটা এক্সিকিউট হয়ে গেল, তখন সেক্ষেত্রে যেটা হবে যেটা ওই রান হওয়ার পরে তখন আপনি দেখা যাচ্ছে ইউজারের সাইট থেকে, মনে করেন যে এটা যদি ফেসবুকে রান হয়ে যায়, আপনি একজনকে মেসেজ পাঠালেন, ট্যাগ আকারে মেসেজ পাঠালেন, ওর সাইটে যায় দেখা যাচ্ছে যে ওই ট্যাগটা এক্সিকিউট হয়ে যাচ্ছে, স্ক্রিপ্ট আকারে পাঠাইছে স্ক্রিপ্ট ট্যাগ। তো ওই ক্ষেত্রে কি হবে যে ওর সাইটে আপনার স্ক্রিপ্টটা রান হয়ে যাচ্ছে, যেই মাত্র ওর পাশে আপনার জাভাস্ক্রিপ্ট কোড রান হচ্ছে তখন আপনি কি কি করতে পারবেন চিন্তা করে দেখেন। ওর ফেসবুকে এটা হচ্ছে মানে আপনি ওর ফেসবুকের যত ক্রেডেনশিয়াল আছে, ওর ফেসবুকের যত মেসেজ আছে সবকিছু আপনি নিয়ে নিতে পারবেন। সো এটা কিন্তু বড় ধরনের একটা রিস্ক, যেহেতু এটা অনেক বড় ধরনের রিস্ক ছিল, এখন বর্তমানে অনেকে এই জিনিসটা ওভারকাম করে ফেলছে, বিশেষ করে কিছু লাইব্রেরি আছে যেটা ওভারকাম করে ফেলছে, যেমন রিয়েক্ট, ওই কিন্তু রিয়েক্টে কিন্তু এই জিনিসটা কাজ করে না। তো আসলে এটা আপনাদের কোর্সের বাইরে, এছাড়া প্র্যাকটিক্যালি এই জিনিসটা দেখানো যেত। আপনারা এটা নিয়ে নেটে দেখেন, নেটে ঘাটাঘাটি করেন, তাহলে পাবেন আশা করছি। আচ্ছা ভাই, একদিন একটু দেখান না, একটু একটু মানে অ্যাড করা যায় না, ম্যানেজ করা যায় না? কারণ কি আসলে জানেন, আমি এই জন্য এটা বললাম, রিকোয়েস্ট করলাম, কারণ আমাদের জাভা স্ক্রিপ্ট শেখার মেন উদ্দেশ্যটাই উদ্ঘাটন হয়েছে, কারণ আমরা তো ফিল্ডে নামার পরে বুঝছি যে আমাদের কি কি দরকার। সো আমাদের এক্সারসাইজ এর জন্যই আমরা ধরেন জাভা স্ক্রিপ্টটা শেখা। এক্ষেত্রে ধরুন অনেক কিছু এসে যে শিখলাম, ল্যাঙ্গুয়েজের অনেক কিছু শিখলাম, ইনশাল্লাহ ভালোই শিখছি। তো ধরেন আমাদের কিন্তু মেন ফোকাসটা এক্সারসাইজ ছিল, তো এই জন্যই একটু বারবার আপনাকে নক করা। তারপর এখন বাকিটা আপনার ব্যাপার, এখন যদি আচ্ছা, এভাবে হয় এইটা আমাদের অনেকটা মেজর তাহলে একটা লেভেলের কাজ উপর করেন, করা হতো। আপনারা জিসান ভাইয়ের সাথে একটু কথা বলে দেখেন। মেনলি জিসান ভাইয়া যেহেতু কোর্সটা ইয়ে করছে, তো জিসান ভাই এটা আচ্ছা সম্পর্কে আচ্ছা, ডিসিশন আপনার সাথে নিয়োগ কি ভালো বলিস বলতে তুই? পারবে। না, হ্যাঁ ভাইয়ার সাথে কথা বলা যাবে, কিন্তু ভাইয়া তো এখন আর ক্লাসে ওই রকম হচ্ছে আসে না। ভাইয়ের সাথে আলাদাভাবে কথা বলে নিন আপনারা। আচ্ছা ঠিক আছে, কথা বলবো না আচ্ছা, ইনশাল্লাহ। আপনাদের আসলে আর কোনো হচ্ছে কোশ্চেন আছে কারণ কি? হচ্ছে এক্সএসএস এর পুরো বিষয়টাই জাভা স্ক্রিপ্টের উপর, তো তো ওইটা যদি এই কোর্সে অ্যাড করা হতো বা আপনি যদি দেখাতেন, তাহলে এই কোর্সটা একদম আমাদের জন্য ফুলফিল হয়ে যেত আর কি। ঠিক সেটাই। আছে, আপনারা একটু জিসান ভাইয়ের সাথে কথা বলে দেখেন। ঠিক আছে ভাই, আমরা কথা বলবো ইনশাল্লাহ। আচ্ছা, ফিরোজ ভাই, কি বলেন? আচ্ছা এই জাভা স্ক্রিপ্টটা তো আমি শিখতেছি আপনার কাছে ভালোই, কিন্তু এটা মোটামুটি একটা নলেজ মানে মানে দখলে আসতে কত দিন সময় লাগবে? এটা প্র্যাকটিস করলে এতদিনে আপনার বেসিকটা হয়ে যেত, মানে এটা কমপ্লিটলি যদি আপনি দিনরাত সময় দেন, মনে করেন যে আপনি এক সপ্তাহ দিনরাত সময় দিলেন, দেখবেন যে এক সপ্তাহে আপনার বেসিক ক্লিয়ার হয়ে যাবে, প্র্যাকটিস সহ যদি করেন। এক সপ্তাহ সময় দিলে এনাফ বেসিকের জন্য। বেসিকটা হয়েছে, আমার বেসিকটা বুঝতে পারি, কিন্তু মনে করেন একটা কোডিং এর পর একটা জিনিস লিখতে গেলে যে মানে পরবর্তীতে কন্টিনিউ একটার পর একটা লাইন কোড করা, ওইটা আসলে বুঝে উঠতে পারি না। ওটা কি প্র্যাকটিসের আচ্ছা, জন্য হচ্ছে না, নাকি ওইটা বুঝতেই পারতেছি না, আরো ওইটা সময় মেনলি লাগবে? আপনার হচ্ছে যেহেতু বেসিকটা বুঝছেন, ওইটা মেনলি হচ্ছে প্র্যাকটিসের কারণে। আপনি একটা কাজ করবেন, ইউআরআই অনলাইন জাজ আছে না, মানে যেটা আপনাদেরকে দেওয়া হয়েছিল, ওইটাতে বেশি বেশি জি, প্র্যাকটিস করবেন, মানে প্রবলেম সলভ করবেন, দেখবেন হ্যাঁ। যে প্রবলেম সলভ করার প্রতি আপনার একটা যে প্রবলেমটা ছিল সেটা সলভ হয়ে যাবে আস্তে আস্তে। আর ওইটা সলভ হলে আরেকটা বিষয় কি, যে আপনারা এটা আপনাদের সবার উদ্দেশ্যে, সেটা হচ্ছে আপনারা যদি শিখতে শিখতে কোনো প্রজেক্ট করার চেষ্টা করেন, সাপোজ একটা বেসিক তো আপনাদের এখন ক্লিয়ার হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা যদি একটা প্রজেক্ট হাতে নেন, প্রজেক্ট করলেন সাথে সাথে, তাহলে দেখবেন যে আরো বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে জিনিসটা। আর আরেকটা বিষয়, এটা হয়তো আপনাদের অনেকের কাছে হাস্যকর লাগবে, কিন্তু এটা সত্য যে আপনারা যেহেতু এখন শিখছেন, আপনারা যদি যা কিছু শিখছেন এই জিনিসটা আরেকজনকে শিখান, তাহলে দেখবেন যে আপনাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে জিনিসটা।
এটা আমি নিজেও রিয়েলাইজ করছি অনেকবার, এটা প্রথম না। সো আমি নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলছি, আপনি এটা ট্রাই করে দেখতে পারেন যে আপনি যতটুকু শিখছেন আপনি ওটাই আরেকজনকে শেখানোর হ্যাঁ, ট্রাই করে দেখেন। আপনার জাভা স্ক্রিপ্টে এখন আপনি যে কাজ করতেছেন কত বছর হলো আপনার? আমার এটা ভাইয়া তো 3 এগুলো বছর। গ্রাজুয়েশন থেকেই শিখছেন, কারণ আপনাদের সিএসসি তো ওয়েব পাঁচ- ডেভেলপমেন্ট না না সাবজেক্ট আমাদের আছে, তাই না? বুঝতে পারিনি আমার আসলে আপনি কি আমাদের 4-5 বছর হয়ে গেছে এরকম না? না না 3 বছর 3। 3 বছর। যাই মানে হোক, ততদিন তাহলে আপনি মানে 1-2 ইউনিভার্সিটিতে বছর পড়তেছেন। লাগবে আর কি। আমি এখনো ভার্সিটিতে পড়ছি, আর না আপনি ভার্সিটি তো মোটামুটি জি জি না, আপনি একটু যে কি ফিরোজ ভাই আপনি মনে হয় বোঝেন যে এই প্রবলেমটা হলে প্রবলেমটা কোন দিক দিয়ে কিভাবে করতে হবে, ওই কোডটা কিভাবে লিখতে হবে, মানে প্ল্যানটা থিমটা বুঝতে পারেন যে এটা আসলে কি বলতেছে আর কি। এটা না বুঝলে তো করা যাবে না, এটা বুঝতে সময় লাগতেছে আর কি আমাদের। ওই জিনিসটা প্রবলেম সলভের মাধ্যমে আপনাদের ক্লিয়ার হবে। এটা ওই জন্য বেশি বেশি প্রবলেম সলভ করতে হবে। আর সবচেয়ে ভালো হয় প্রজেক্ট যদি করেন, একটা যে কোনো প্রজেক্ট হাতে নিয়ে নিলেন। আপনাদের আর কোনো কোশ্চেন আছে কি? জি না ভাইয়া। না আজকে আমার কোন কোশ্চেন নেই। হ্যাঁ, আপনাকে অনেক কষ্ট। না না কষ্ট কিসের। এরপরে আপনাদের ওই যে ওই বিষয়টা নিয়ে একটু জিসান ভাইয়ের সাথে কথা বলে দেখেন। ঠিক আছে ভাইয়া। আচ্ছা হ্যাঁ ভাই ঠিক আছে। এটা দরকার আছে, কারণ জাভা স্ক্রিপ্টের সাথে দরকার আছে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। জি আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। জি আল্লাহ হাফেজ আসসালামু ভাইয়া, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।